প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং এর নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 এমসিকিউ যেটি ছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এর প্রথম 15টি এমসিকিউর সমাধান আমরা করব। চলো ক্লাসটি আমরা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো, প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, কাঁচামাল ক্রয় 5 লক্ষ টাকা, ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকা হলে সমাপনী কাঁচামাল কত? তাহলে সমাপনী কাঁচামাল আমরা কিভাবে বের করবো? দেখো, আমাদের ব্যবহৃত কাঁচামালের সূত্র আমাদের মনে আছে না? ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? কাঁচামাল ক্রয় প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল সমান সমান হয়ে গেল ব্যবহৃত কাঁচামাল। তাহলে দেখো, ওই ফর্মুলাতে আমরা যাই। আমাদের প্রারম্ভিক কাঁচামাল কত টাকা আছে? 1 লক্ষ টাকা। কত টাকা আছে? 1 লক্ষ টাকা। এটার সাথে যদি আমরা কাঁচামাল ক্রয় যোগ করি, কাঁচামাল ক্রয় কত আছে? 5 লক্ষ টাকা। তাহলে কত হয়? 6 লক্ষ টাকা। খেয়াল করো, 6 লক্ষ টাকা না? এখন আমাদের ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? এই 6 লক্ষ টাকা থেকে যদি আমি সমাপনীটা বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? ব্যবহৃত। তাহলে 6 লক্ষ টাকা থেকে কত বাদ দিলে 4,50,000 হয়? 1,50,000। এটা থেকে 4,50,000 বিয়োগ করলে দেবো হয় কত হয়? 1,50,000। তার মানে আমার প্রারম্ভিক আর ক্রয় আমি আগে যোগ করব, তাহলে আমি পাবো ব্যবহার উপযোগী। এখান থেকে ব্যবহৃতটা বাদ দিলে পেয়ে যাবো সমাপনী। বুঝতে পারছো কথা? তাহলে 6 লক্ষ থেকে 4,50,000 বাদ দিলে কত হয়? 1,50,000 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি আছে? মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? তো মুখ্য ব্যয় কোনগুলো? শ্রমিকের মজুরি আর যত প্রত্যক্ষ খরচ আছে। তাহলে এখানে কি কি আছে? প্রত্যক্ষ কাঁচামাল আর হলো প্রত্যক্ষ শ্রম। 1 ও 2। ঠিক আছে? আচ্ছা, এবার আসো 3 নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে কি? কাঁচামালকে পণ্য তৈরি করার জন্য যে যে খরচগুলো লাগে সেগুলো হলো রূপান্তর ব্যয়। তাহলে কাঁচামালকে পণ্য বানাইতে প্রথমে কি লাগবে? শ্রম লাগবে। শ্রমিকরা কাজ করবে। এরপরে যে কারখানায় কাজ করবে সেই কারখানা ও পরিব্যয়গুলো লাগবে। তাহলে সূত্র হলো প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা ও পরিব্যয়। এখন এখানে দেখো, কারখানা ও পরিব্যয় নাই আছে? এই উৎপাদন ও পরিব্যয় হলো কারখানা ও পরিব্যয়। উৎপাদন ও পরিব্যয়কে কি বলা হয়? কারখানা ও পরিব্যয়। তাহলে কোনটা হবে? প্রত্যক্ষ শ্রম যোগ উৎপাদন ও পরিব্যয়। ঠিক আছে? বুঝতে পারছো? 4 নাম্বারটা তো খুব সহজ। বিন কার্ড কোথায় সংরক্ষণ করা হয়? এটা তো একবারে মুখস্থ করছো। বিন কার্ড কোথায় রাখা হয়? গুদামে রাখা হয়, যে গুদামে মাল রাখার স্থানে। ঠিক আছে? 5 নাম্বার, কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে, খেয়াল করো, কোনটাকে? মোট মূল্যকে মোট পরিমাণ বা একক দ্বারা ভাগ করা হয়। মানে মূল্যকে একক দ্বারা ভাগ করি আমরা কোনটা? কোন অঙ্ক করার সময়? ভারযুক্ত করে। ভারযুক্ত কর। 4 নাম্বার উত্তর। ঠিক আছে? এরপর দেখো 6 নাম্বার প্রশ্ন। ক্রয় অধিবাচক পত্রকে প্রস্তুত করে। আচ্ছা, পণ্য যখন আমরা ক্রয় করি, এটা কোথায় সংরক্ষণ করা হয়? গুদামে সংরক্ষণ করা হয়। তাহলে গুদাম রক্ষকে কিন্তু জানবে কতগুলো পণ্য আমরা ক্রয় করলাম, তাই না? তাহলে কোথায় হবে উত্তর? গুদাম রক্ষকে। এটা তো তোমরা সবাই জানো। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ কতজন? 20 জন। আর যদি ব্যাংকিং অংশীদারি হয় তাহলে সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ 10 জন। 10 জন। ব্যাংক অংশীদারিত্বের ভিত্তিতে যদি আমরা ব্যাংক স্থাপন করি তাহলে কয়জন হয়? 10 জন। আর সাধারণ কোন অংশীদারি ব্যবসা হলে কয়জন হবে? 20 জন। বুঝতে পারছো? আচ্ছা, 8 নাম্বার, নিচের কোনটি অংশীদারদের চলতি হিসাবে ডেবিট হবে? আচ্ছা, চলতি হিসাবে কোনগুলো ডেবিট হয়? যদি কোনো অংশীদারের কোনো খরচ, মানে অংশীদারের আয় যদি হয়, অংশীদারের যদি আয় হয় তাহলে হয় ক্রেডিট, আর অংশীদারের যদি ব্যয় হয় তাহলে কি হয়? ডেবিট। তাহলে দেখো, মুনাফার অংশের তো অংশীদার পায়, তাহলে এটা ক্রেডিট হবে। অংশীদারদের বেতন, এটা অংশীদার পায়, ক্রেডিট হবে। ঋণের সুদ অংশীদার পায়, ক্রেডিট হবে। লোকসানের অংশ, যদি ব্যবসায় ক্ষতি হয়, ক্ষতি হলে কি হবে? তার চলতি হিসাব কমে যাবে না? কারণ আয় হলে মালিকের টাকা বাড়ে, তাহলে ব্যয় হলে বা ক্ষতি হলে মালিকের টাকা কমে, তাহলে এটা হবে কোনটা? লোকসানের অংশ। ঠিক আছে? বেশি তাড়াতাড়ি যেতেছে, বাদ দিলে তত মিনিট থাকবো না। আচ্ছা, 9 নাম্বার দেখো, স্থিতিশীল মূলধন পদ্ধতিটা। আচ্ছা, স্থিতিশীল মূলধন পদ্ধতি মানে কি? এইখানে অংশীদারদের যে মূলধন আছে, প্রারম্ভিক মূলধন, এটা স্থির থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, নাকি? আচ্ছা, তাহলে দেখো বলছে মূলধন ও চলতি হিসাবের ব্যালেন্স সর্বদা ঠিক থাকবে। মূলধন হিসাবের ব্যালেন্স সর্বদা ঠিক থাকবে, ঠিক আছে, কিন্তু চলতি হিসাবের ব্যালেন্স কিন্তু সর্বদা ঠিক থাকবে না। কারণ তার চলতি হিসাবের যে প্রারম্ভিক ব্যালেন্স ছিল, এর সাথে তার আয়গুলা যোগ হবে, এখান থেকে তার ব্যয়গুলা বিয়োগ হবে। তাহলে আয় ব্যয় বিয়োগ হলে তার অংশ কি ঠিক থাকবে? থাকবে না, পরিবর্তন হবে। তাহলে এটা সঠিক উত্তর না। মূলধন হিসাব সর্বদা ক্রেডিট হবে, ঠিক আছে, মূলধন তো ক্রেডিট থাকবেই। মূলধন বাদে অন্য সকল হিসাব চলতি হিসাবে দেখা যাবে। হ্যাঁ, এইটাও ঠিক আছে। তাহলে উত্তর কোনটা? 2 ও 3 কোথায় আছে? 2 ও 3 গ নাম্বারে। ঠিক আছে? দেখো, এই যে এখানে তোমাদের গাইডে অনেকে দেখতে পারো যে 3টা দেওয়া আছে। 3টা কেন হবে না খেয়াল করো। মূলধন বাদে অন্য সব হিসাব যদি আমরা চলতি হিসাবে লিখি, কোথায় লিখি? চলতি হিসাবে যদি লিখি, তাহলে চলতি হিসাবে প্রারম্ভিক যে ব্যালেন্স ছিল সমাপনী কোটায় আসবে? আসবে না। লিখলে তো পরিবর্তন হবেই। তাহলে এখানে সর্বদা কিভাবে ঠিক থাকে? ঠিক থাকবে না। ঠিক আছে? আচ্ছা, 10 নাম্বার দেখো, অংশীদারদের চলতি হিসাবে কোনটা অন্তর্ভুক্ত হবে? তো অংশীদারদের চলতি হিসাবে কি যায়? অংশীদারদের আয় দেয়, নাকি? তাহলে মূলধনের শুভ অংশীদারদের আয়, এটা যাবে। অতিরিক্ত মূলধন তো মূলধনের অংশ, এটা চলে যাবে মূলধন হিসাবে। আর মুনাফার অংশ, এটা অংশীদারের আয়। তাহলে উত্তর হবে কোনটা? 1 ও
3। 1 3 কোথায় আছে? খ নাম্বারে। দেখো 11 নম্বর প্রশ্নে বলা আছে কমিশন ধার্য করার পর একটি অংশীদারি ব্যবসার নিট লাভ ছিল 35,000 টাকা। একজন অংশীদার কমিশন বাবদ 700 টাকা পেল। উক্ত অংশীদারি ব্যবসায় কমিশনের হার কত? একেবারে সহজ প্রশ্ন, দেখলে একটু জটিল মনে হবে কিন্তু একেবারে সহজ। তারপরে নিট লাভ কত দেওয়া আছে? 35,000, আর কমিশন কত পাইছে? 700 টাকা। তাহলে কমিশনের হার কত? এটা যদি তুমি প্রশ্ন থেকে উত্তর করো তাহলে একটু সময় লাগবে, কিন্তু অপশন থেকে যদি উত্তর করো একেবারে কম। এই যে 35,000 আছে না, 35,000 এর 2% করো, কত হয়? 700। মিলে গেছে, তাহলে 2% উত্তর। আচ্ছা বাকিগুলো করো, 35,000 3% করো, 700 সাথে মিলবে না, কারণ নেট মুনাফা তো 35,000 নাকি। তাহলে মুনাফার কমিশনের হার দেওয়া আছে না, এই প্রত্যেকটা কমিশনের হার দিয়ে করবা, যেটার সাথে কমিশনটা মিলে যাবে ওইটাই উত্তর। আর যদি তুমি প্রশ্ন থেকে করো তাহলে কিভাবে করবা? এই যে কমিশন লিখলাম, কমিশন কত টাকা? 700 টাকা। কত টাকা লাভের উপর 700 টাকা কমিশন পাইছে? 35,000। তাহলে 35,000 টাকার সে কমিশন পায় কত? 700 টাকা। আর কমিশনের হার মানে কি? 100 না? তাহলে 100 টাকায় কয় টাকা পায়? গুণ করো, দেখবা ওই 2% আসবে। বুঝতে পারছো? এই শর্টকাট উপায় কি? এভাবে করে ফেলবা। তার লাভ আছে 35,000, লাভ কত আছে? 35,000। তাহলে 35,000 এর সবগুলোর পার্সেন্টেজ করো, 2%, 3%, 4%, 5%, তাড়াতাড়ি মিলে যাবে। যেটার সাথে 700 সাথে মিলে ওটাই উত্তর। তাহলে উত্তর হবে 2%। কোম্পানির ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে পরিচালনা করবে? কোম্পানির পরিচালনা পর্ষদ, কারণ শেয়ার হোল্ডার মালিক, তাদের মধ্যে সাধারণ শেয়ার হোল্ডার আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে, সবাই কোম্পানির পরিচালক না। কোম্পানি পরিচালনা করবে কারা? কোম্পানির পরিচালনা পর্ষদ যারা থাকবে তারা পরিচালনা করবে। আচ্ছা, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়, কারণ মুনাফার অংশটাই হলো লাভের অংশ। আচ্ছা 14 নাম্বার প্রশ্ন দেখো। 14 নাম্বার আছে নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য করা হয়? আচ্ছা দীর্ঘমেয়াদী সচ্ছলতা মানে কি? প্রতিষ্ঠানের যে দীর্ঘমেয়াদী ঋণগুলো আছে এগুলো প্রতিষ্ঠান কত দিনের মধ্যে পরিশোধ করতে পারবে, এটার জন্য কি করা হয়? প্রতিষ্ঠানের কত টাকা মালিকানা তহবিল আছে, কত টাকা দায় আছে। তাহলে এটা আমরা কোন অনুপাতে নির্ণয় করি? দায় মালিকানা অনুপাতে। চলতি অনুপাত, চলতির পরে কি অনুপাতের তো লেখাই নাই। চলতি অনুপাত করা হয় কেন? স্বচ্ছলতা যাচাইয়ের জন্য। মূলত আবর্তন করা হয় কেন? ব্যবস্থাপনার দক্ষতা যাচাইয়ের জন্য। আর নিট মুনাফা করা হয় প্রতিষ্ঠানের লাভজনকতা যাচাইয়ের জন্য। তাহলে বাকি থাকলো কি? দায় মালিকানা। এটা করা হয় দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য। ঠিক আছে।